গ্যাস সংকটে ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় নাজেহাল চালকরা, বিপাকে শিল্প খাত। বন্দরের বহির্নোঙরের ৩ জাহাজ থেকে ১০ কোটি টাকার মালামাল লুট, নৌমন্ত্রীকে চেম্বার সভাপতির চিঠি, কোস্টগার্ডের দাবি ঠেকানো হয়েছে ডাকাতি। ডাকঘর থেকে উধাও ফিক্সড ডিপোজিটের টাকা, রাজবাড়ীর প্রধান ডাকঘরে জমা করা টাকা যায়নি সরকারি কোষাগারে, আত্মসাৎ একটি চক্রের। এবং সিলেটের লাইসেন্সহীন ক্লিনিকের দৌরাত্ম্য, নবায়ন নেই, তবুও চলছে চিকিৎসা সেবা। তালিকা করা ১৪ প্রতিষ্ঠানের মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে ২টিতে। মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির জেরে সারা দেশে গ্যাস সরবরাহের তীব্র ঘাটতি তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে শিল্প উৎপাদনে। গ্যাস সংকটে তীব্র জেলার বিভিন্ন শিল্প কারখানা ও বাসাবাড়িতে। গাজীপুরের শিল্পাঞ্চলে এখনও কাটেনি গ্যাস সংকট, প্রয়োজনীয় চাপ না থাকায় বিপাকে ওয়াশিং কারখানাগুলো। তৈরি পোশাক, সিরামিক ও টেক্সটাইল কারখানায়ও চলছে তীব্র গ্যাস সংকট। বেশিরভাগ কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। এদিকে নারায়ণগঞ্জে তীব্র গ্যাস সংকটে কার্যত অচল হয়ে পড়েছে অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। সীমিত পরিসরে চালু থাকা স্টেশনগুলোতে গ্যাস নিতে কয়েকশো যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক ও যাত্রীরা। গ্যাস সংকটের আরও খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, গ্যাস সংকটের কারণে আসলে সার্বিক জনজীবনে প্রভাব পড়েছে, তো পরিবহন খাতে গ্যাস সংকটে কি ধরনের প্রভাব দেখছেন জানাবেন বিস্তারিত। নারায়ণগঞ্জ শহরের ঠিক সবচেয়ে কাছের যে গ্যাস পাম্পটি সেটা হচ্ছে মাস সিএনজি স্টেশন, এবং গত বুধবার থেকে আজ পর্যন্ত একই চিত্র প্রায় দেখা যাচ্ছে, যদিও কিছুটা পার্থক্য রয়েছে। যেমন গত বুধ এবং বৃহস্পতিবার আমরা দেখেছি গ্যাসের সরবরাহ ছিল ১ থেকে ১.৫ PSI, সেখানে আজ সেটা ৪ PSI সরবরাহ চালু হয়েছে। আমি যদি পেছনের দিকে দেখি, এখানে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে এবং যানবাহনগুলো যেই পরিমাণ চাহিদা রয়েছে তাদের গ্যাসের, সেই পরিমাণ চাহিদা তারা একেবারেই পাচ্ছেন না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন প্রাইভেট কার চালক, তিনি ৪ লিটারের বেশি সিএনজি আসলে গাড়িতে ঢোকাতে পারছেন না, কারণ গ্যাসের চাপ আসলে নেই। এবং কিছুদিন আগেও দেখতে পেলাম যে একটি সিএনজিতে ১০০ টাকার বেশি গ্যাস আসলে প্রবেশ করছে না, কারণ গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকার কারণে এই সমস্যাগুলো হচ্ছে, যার ফলে একজন গাড়ি চালককে বারবার রিফুয়েলিং করতে হচ্ছে এবং রিফুয়েলিংয়ের কারণে দীর্ঘ সারি তৈরি হচ্ছে, যা কখনো কখনো ছাড়িয়ে যাচ্ছে মূল সড়কেও। আমি এখানকার বেশ কয়েকজন চালকের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যে তাদের গ্যাস সংকটের চিত্রটা জানার জন্য, এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে গ্যাস সংকটের কারণে তারা পরিবহন সঠিকভাবে চালাতে পারছেন না, ঠিকভাবে যাত্রী পরিবহন করতে পারছেন না, এবং এই সংকটটার কারণে তারা লম্বা সময় যাবত অপেক্ষা করতে হচ্ছে। আমি এখানে কথা বলার চেষ্টা করতে চাই কয়েকজন সিএনজি চালকের সাথে। আপনারা তো দীর্ঘ সময় যাবত লাইনে আছেন, কতক্ষণ যাবত লাইনে ছিলেন এবং কত টাকার গ্যাস পাচ্ছেন? গ্যাস লইতে অনেক সময় লাগে, প্রায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টাও লাগে। এই কয়েকদিনে আপনাদের অবস্থা কি? এই যে 5 ঘন্টা লাগছে গ্যাস লইতে, 5 ঘন্টা 6 ঘন্টা বসে রয়েছি, গ্যাস নাই, লাইনে লাগে, গ্যাস নাই, বলে গ্যাস দেয় না। কিভাবে চলেছেন এই কয়েকদিন? ট্রিপ কিভাবে মেরেছেন? এই এক ট্রিপ সারাদিনে এক ট্রিপ, কোনো ড্রাইভারে 2 ট্রিপ মারছে, যার আগে রাত্রে 12টা বাজে 1টা বাজে গ্যাস লওয়া লাগছে, আর যদিও 3টা বাজে রাত্রে গ্যাস লইলে 8টা বাজে সিরিয়াল পাওয়া গেছে। যেমনটি শুনছিলেন যে এই ধরনের ভোগান্তি কিন্তু আসলে পরিবহন চালকদের খুবই কমন, এবং ঠিক একই ধরনের অভিযোগ কিন্তু তারা সবসময় করছেন যে গ্যাস সংকটের কারণে তারা ঠিকভাবে যাত্রী পাচ্ছেন না, গায়ে পরিবহন চালাতে পারছেন না, এবং লম্বা সময় যাবত আসলে অপেক্ষা করতে হচ্ছে, দিনের অধিকাংশ সময় অপেক্ষা করতে হচ্ছে এই সিএনজি স্টেশনের লাইনে ধরে। তো এই ছিল নারায়ণগঞ্জের গ্যাস সংকটের পরিবহন খাতের সার্বিক চিত্র। জান্নাত সাথে। ধন্যবাদ সাবিত। গ্যাস সংকট নিয়ে এখন জানাবেন গাজীপুর থেকে আমাদের সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, এর আগে আমাদের নারায়ণগঞ্জের সহকর্মী যেমনটা জানাচ্ছিলেন, পরিবহন খাতে ব্যাপক প্রভাব পড়েছে। তো গাজীপুর তো শিল্পাঞ্চল এলাকা, এখানে অসংখ্য শিল্প রয়েছে, তো শিল্প খাতে গ্যাস সংকটে কি ধরনের প্রভাব ফেলছে জানাবেন বিস্তারিত। কারণে জনজীবন তার পাশাপাশি কর্মজীবন উভয়ের ক্ষেত্রেই কিন্তু আসলে ভোগান্তি দেখা দিয়েছে, এবং এই ভোগান্তি এখন একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে বললেই চলে। আর আপনি জানেন যে গাজীপুর একটু শিল্পাঞ্চল খ্যাত এলাকায়, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কলকারখানা রয়েছে। আমি যদি পেছন থেকে দেখাতে পারি যে এখানে কিন্তু একটি ফ্যাক্টরির ওয়াশিং যে প্ল্যান্ট, সেই ওয়াশিং প্ল্যান্টে আমরা এসেছি। আপনি দেখতে পাচ্ছেন যে মেশিনগুলো কিন্তু আসলে চালানো হচ্ছে না, চালানো যাচ্ছে না, তারা পারছে না। তার কারণ এই যে গ্যাসের চাপ নেই, গ্যাসের চাপ না থাকার কারণে কিন্তু কারখানাগুলোর ওয়াশিং প্ল্যান্ট একদম
বেশিরভাগ গাজীপুরে যে পরিমাণের কারখানা আছে তার ভিতরে শতভাগের ভিতরে দেখা যাচ্ছে যে 90% কারখানায় কিন্তু বন্ধ আছে। আমরা যদি এখানকার যারা তত্ত্বাবধানে আছে, কর্তৃপক্ষ আছে কারখানার, তাদের সাথে একটু কথা বলবো যে এই যে গ্যাস সংকট, গ্যাসের যে চাপ নেই, এটার কারণে কি কি সমস্যা আপনাদের পোহাতে হচ্ছে? আমাদের গ্যাস না থাকার কারণে আমরা ডাইং বন্ধ আছে, গত 2 মাস যাবৎ গ্যাসের খুবই প্রেশার কম থাকায় ডাইং বন্ধ থাকার কারণে আমাদের ফেব্রিক করতে পারতেছি না। যেটা বাইরে থেকে করে আনি সেটাও উৎপাদন করার পরে আমরা ফিনিশিং করতে পারতেছি না, কারণ হচ্ছে গ্যাসের জন্য আমরা গ্যাস বয়লার চালাইতে পারতেছি না, যার জন্য আমাদের শিপমেন্ট করতে খুবই সমস্যা হচ্ছে এবং বাইরের ডেট অনুযায়ী শিপমেন্ট আমরা করতে পারতেছি না। এটা আমাদের বেশ বড় সমস্যা হচ্ছে। অতএব আমরা গ্যাস কর্তৃপক্ষ এবং আমাদের সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে যাতে আমাদের গ্যাসের সমস্যাটার সমাধান হয়, না হলে আমাদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম এই অবস্থা আছে। সাথে আসলে গাজীপুরে অনেকগুলো শিল্প কারখানায় এর আগেও গত 1 মাসে আমরা দেখেছি যে বিভিন্ন কারণে গাজীপুরের প্রায় অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেছে। আর নতুন করে যে সমস্যা বা ভোগান্তি পোহাতে হচ্ছে সেটি হলো এই গ্যাস সংকট। এই গ্যাস সংকটের কারণে কিন্তু কারখানাগুলো আরো বেশি বিপাকে পড়েছে। তাদের যে উৎপাদন ক্ষমতা, সেই উৎপাদন ক্ষমতা একেবারেই কমে গেছে। আর উৎপাদনের পাশাপাশি সাথেই কিন্তু আসলে যুক্ত থাকছে শিপমেন্টের একটি ব্যাপার। সেই শিপমেন্টের সাথেই কিন্তু দেখা যাচ্ছে যে কর্মচারীদের যে স্যালারির যে ব্যাপারটি, আসলে প্রতিটি ব্যাপারই একটা আরেকটার সাথে খুব কাছাকাছি ভাবে আসলে যুক্ত রয়েছে। তো এখন পর্যন্ত গাজীপুর যে কারখানাগুলো আছে সেই কারখানাগুলোতে যে ধরনের সমস্যা সেটি সম্পর্কে চিত্র পেলেন, এবং তার পাশাপাশি যে আবাসিক যে বাড়িগুলো আছে সেই আবাসিক বাড়িরও কিন্তু একই চিত্র। আসলে বিকল্প জ্বালানি ব্যবহার করে আসলে সংসারের যে রান্না বান্না সব কিছু তাদেরকে সামলাতে হচ্ছে। এই ছিল গাজীপুরের বর্তমান কারখানার যে পরিস্থিতি, বিশেষ করে ওয়াশিং প্ল্যান্টগুলো, সেগুলো সম্পর্কে সর্বশেষ তথ্য। সাথী, ধন্যবাদ মাহমুদা। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 3টি বিদেশি স্ক্র্যাপ জাহাজ থেকে লুট হয়েছে অন্তত 10 কোটি টাকার মালামাল। এমন জলদস্যুতায় উদ্বেগ ছড়িয়েছে জাহাজ মালিকদের ভেতর। পরিস্থিতি জানিয়ে নৌমন্ত্রীকে চিঠি দিয়েছেন চেম্বার সভাপতি। তবে কোস্টগার্ড বলছে দ্রুত ব্যবস্থা নেয় 2টি জাহাজে দস্যুতার কোনো ঘটনা ঘটেনি। 29 জুন রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের চার্লি অ্যাঙ্কারেজে পৌঁছায় এমভি হাইজু জাহাজ। রাত 1টার দিকে জাহাজে হানা দিয়ে প্রায় 1 কোটি টাকার সরঞ্জাম লুট করে নিয়ে যায় জলদস্যুরা। পরদিন একই স্থানে এমটি আইরুস নামে আরেকটি জাহাজ লুটের শিকার হয়। পরে কিছু মালামাল উদ্ধার করে পুলিশ। সবশেষ 16 জুলাই ভোরে লুটের শিকার হয় সিয়েরা লিওনের পতাকাবাহী ট্যাঙ্কার টাইশুয়েনে। এই ধরনের ঘটনা আমাদের জন্য উদ্বেগের বিষয়। একটি জাহাজ যখন বাংলাদেশের রিসাইক্লিং উদ্দেশ্যে আসে, বিনিয়োগকারী হিসেবে আমরা চাই তার পুরো যাত্রাপথ এবং প্রক্রিয়া নিরাপদ হোক। এই ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি নয়, এটি পুরো শিপ রিসাইক্লিং শিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তিরও প্রভাব ফেলতে পারে। দস্যুতার ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নৌ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম চেম্বার। এই ধরনের যদি পাইরেসি কেস সামনে আরও বেড়ে যায়, তাহলে আন্তর্জাতিক মণ্ডলে চট্টগ্রাম বন্দরের সুনাম নষ্ট হবে। আমরা মনে করি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অতি সত্বর এই পাইরেসি যেই ঘটনাগুলি ঘটছে সেগুলি বন্ধ করা। এদিকে সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের দাবি, 3টি জাহাজের মধ্যে 2টির ঘটনায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়াই কোনো মালামাল লুট হয়নি। 3টি জাহাজের মধ্যে 2টির ক্ষেত্রে কোস্টগার্ডকে অবহিত করার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণ করা হয়, ফলে কোনো মালামাল চুরি হয়নি এবং সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষ বাংলাদেশ কোস্টগার্ডকে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি ও লেটার অব অ্যাপ্রিসিয়েশন প্রদান করেছে। অথচ সংবাদে ওই জাহাজ থেকে মূল্যবান সরঞ্জাম লুটের তথ্য প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এসব ঘটনায় মামলা বা কোনো আইনি ব্যবস্থা নেয়নি জাহাজ মালিকরা। বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি বন্দর কর্তৃপক্ষের কেউ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নিরাপদ বিনিয়োগের আশায় সঞ্চিত অর্থ রাজবাড়ীর প্রধান ডাকঘরে জমা দিয়েছেন কয়েকশো মানুষ, কিন্তু সেই অর্থ পৌঁছায়নি সরকারি কোষাগারে। কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রাজবাড়ী পোস্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। এমন কাণ্ডে দিশেহারা ভুক্তভোগীরা। স্বামী নেই, সন্তান নেই প্রতিবন্ধী জাহানারার। তিলে তিলে জমানো 2 লাখ টাকা রেখেছিলেন পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে, কিন্তু হঠাৎই জানতে পারেন তার জমা দেওয়া টাকা সরকারি কোষাগারে পৌঁছায়নি। জাহানারার মতো এমন করুণ পরিণতি আরো অনেক গ্রাহকের। প্রতিবন্ধী মানুষ আমার টাকাটা রাখলো এমন বেলা কষ্টে, শিশু সম্বল আর
তার আমার কষ্টের টাকা না। পুরা পোস্ট অফিস স্টাফের সাথে জড়িত আছে এবং পোস্টমাস্টার ছিলেন বিকাশ বাবু, মূলত হলো উনি আছেন শিহাবের সাথে। জানা গেছে ফিক্সড ডিপোজিট করতে পোস্ট অফিসে গেলেই লেটার রাইটার শিহাব মৃধার কাছে পাঠাতেন পোস্টমাস্টার থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তারা। সেই সুযোগে শিহাব কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শিহাবের কাছে 2 লাখ টাকা রাখছি, সাদাটা স্লিপ দিছে। যেদিনে আসি কয় যে ওই নাই। এই যে আজকে আমি এসে শুনতেছি যে এই আন্দোলন পালাতক। আসছি সবাই যে আমাদের টাকা কই, আমাদের টাকা গেল, কোনো স্লিপ দেখালাম। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানেও যদি মানুষের জানমালের সিকিউরিটি যদি না থাকে তাহলে আসলে মানুষের এই জায়গা থেকে আস্থা হারিয়ে যাবে। অফিসে নেই পোস্টমাস্টার বিকাশ বিশ্বাস। শিহাব মৃধাকেও পাওয়া যায়নি কর্মস্থলে। তবে তার গ্রামের বাড়িতে গিয়ে দেখা মেলে সম্প্রতি তিনি বিপুল অর্থ খরচ করে বানিয়েছেন বাড়ি। পরিবারের দাবি তিনি কয়েকদিন ধরে নিখোঁজ, দাবি সুষ্ঠু তদন্তের। পোস্ট অফিসে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল ওই জায়গা, তারা ইনভলভ আছে এ পর্যন্ত তো আমরা শুনতেছি। এখন আসলেও কি বিষয়টা অবশ্যই তদন্ত করে তো দেখা উচিত। এ বিষয়ে তদন্ত চলমান। প্রতিবেদন জমা দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নতুন পোস্টমাস্টার। এই টাকাটা পরবর্তীতে সে আর অ্যাকাউন্টভুক্ত করে নাই, অর্থাৎ কাউন্টারে আর জমা দিই নাই, তার নিজের কাছে রেখে দিয়েছে। এভাবে গ্রাহকদের সাথে সে প্রতারণা করছে। পরবর্তীতে আমরা যখন এটা উদ্ঘাটন করতে পেরেছি, তারপরের থেকে সে আর অফিসে আসছে না, তার ফোন বন্ধ, তাকে আর পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি। অর্থ আত্মসাতের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি সচেতন নাগরিকদের। আমরা অতি সত্বর মনে করি এখানে প্রশাসন, রাষ্ট্রযন্ত্র তার দৃঢ় পদক্ষেপ নিয়ে, আইনি পদক্ষেপ নিয়ে এই গ্রাহকদের টাকা যাতে সে ফেরত পায় এবং যারা এই ধরনের টাকাগুলো চুরি করেছে অথবা লুপাট করেছে তাদের বিষয়ে আইনের ব্যবস্থা নেওয়া হয়। নিয়ম মেনে সরকারি প্রতিষ্ঠানে টাকা জমিয়ে এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউ। দ্রুত সমস্যার সমাধান হবে, যার টাকা তার নামে যাবে, এমন জোর দাবি তুলছেন ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক। সিলেট সিটি কর্পোরেশন এলাকার নবায়নহীন ও লাইসেন্সবিহীন ক্লিনিকের বিরুদ্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। একটি প্রতিষ্ঠান সিলগালা ও আরেকটিকে জরিমানা করে বাকিগুলোকে লাইসেন্স নবায়নে বেঁধে দেওয়া হয়েছে সময়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ নবায়ন প্রক্রিয়া সময় সাপেক্ষ দাবি করলেও প্রশাসন বলছে অভিযান চলমান রয়েছে। সিলেট সিটি কর্পোরেশন এলাকার অনিবন্ধিত এবং লাইসেন্স নবায়ন না করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। 14টি প্রতিষ্ঠানের তালিকা করে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে 2টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নির্দিষ্ট সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন না করলে বাকিগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা প্রশাসন। তারা আসলে তাদের লাইসেন্সটা হালনাগাদ না করেই ব্যবসা পরিচালনা করতেছেন দীর্ঘদিন ধরে। আর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি এবং 15 দিনের সময় দেওয়া হয়েছে। 15 দিনের মধ্যে তারা তাদের কার্যক্রমগুলো শেষ করবেন। সিটি কর্পোরেশন এলাকায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা 80টি। এর মধ্যে 2টি প্রতিষ্ঠান চলছে লাইসেন্স না নিয়েই। এছাড়া আরও 12টি প্রতিষ্ঠানের নিবন্ধনের মেয়াদ শেষ হলেও নবায়ন হয়নি। আবেদন করলেও স্বাস্থ্য বিভাগের অবহেলায় লাইসেন্স নবায়ন প্রক্রিয়া আটকে আছে, জানালেন বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল মালিকরা। 24-25 সার্টিফিকেট যখন আসার পরে আমি 25-26 আবেদন করব। আমি প্রসিডিংয়ে আছি, তথ্য জমা দিয়েছি। ওটা ভিজিটে আসলে পরে স্বাস্থ্য ওই সিভিজন অফিস থেকে ভিজিটে আসলে পরে তখন তারা ওইটা করে আর কি রিনিউয়েশন করে। ওইটা তো আমি জানি না, এই প্রথম জানলাম। তবে প্রশাসন বলছে আবেদন প্রক্রিয়ায় ত্রুটি, নির্ধারিত শর্ত পূরণ না করা সহ বিভিন্ন কারণে লাইসেন্স নবায়ন করা যাচ্ছে না। অভিযানে পেয়েছি আমরা যে সঠিকভাবে আছে, আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব, আমরা ভালোটাকে অ্যাপ্রিসিয়েট করব যে তারা ইউজ করতেছে এবং সেটাকে আমরা আরও এনকারেজ করব যে আপনারা এটা ব্যবহার করেন এবং অন্যান্য হাসপাতালগুলোকে আমরা সেটা এনকারেজের দিকে যাব। প্রায় 80টার মতো ক্লিনিক আছে এবং এদের কাগজপত্র আমি চেক করলাম, করে দেখলাম বেশ কয়েকটি ক্লিনিক, এদের সংখ্যা প্রায় 14টি, যাদের দীর্ঘদিন ধরে তাদের লাইসেন্সটা রিনিউ করা নাই। এর মধ্যেও তারা কোনো কার্যকরী পদক্ষেপ না করায় আমি জেলা প্রশাসকের কাছে আমরা একটি পত্র দিই। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এই অভিযান, বলছেন তারা। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট। মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভা যেন একটি উন্মুক্ত ময়লার ভাগাড়। পুরো পৌর এলাকা জুড়ে অপরিচ্ছন্ন পরিবেশ, যত্রতত্র ময়লা আবর্জনা, পলিথিনের স্তূপ দেখে বোঝার উপায় নেই এটি প্রথম শ্রেণীর পৌরসভা। এতে মারাত্মক পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষ বলছে পরিচ্ছন্নতার কাজে দ্রুত লোকবল নিয়োগের চেষ্টা চলছে, অচিরেই সমস্যার সমাধান হবে।
বাড়ির আঙিনায়, সড়কের পাশে, খাল, পুকুর, ডোবা নালায় যেদিকেই চোখ যায় কেবল ময়লার বড় বড় স্তূপ। দীর্ঘদিনের জমে থাকা এসব আবর্জনা জানান দিচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় কতটা উদাসীন কর্তৃপক্ষ। এ চিত্র মুন্সিগঞ্জের প্রাচীন বাণিজ্যিক নগরী মীরকাদিম পৌর এলাকার। পরিকল্পিত উদ্যোগ না থাকায় নাগরিকরা যত্রতত্র ফেলছেন আবর্জনা। তাদের অভিযোগ, প্রথম শ্রেণীর পৌরসভার হলেও নাগরিক সেবার ছিটে ফোঁটাও নেই মীরকাদিমে। মীরকাদিম পৌরসভার এই গেটের যে পৌরসভা, এটার কোনো ময়লা কোনো জায়গা থেকে ময়লা নেয় না। ছোট ছোট খালগুলো আছে, এই খালগুলোর ভিতরে সব ময়লা ফেলাইতেছে, আবর্জনা হইয়া মানুষের চলাচল করতে পারতেছে না। হাজার হাজার লোকের অসুবিধা হইতেছে, বাড়ি ঘরে থাকার অযোগ্যতা হয়ে গেছে। বিভিন্ন স্থানে জমে থাকা এসব আবর্জনা দীর্ঘদিন অপসারণ না করায় পুরো পৌর এলাকা এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি ছড়াচ্ছে রোগ ব্যাধি। জায়গা নাই মীরকাদিম পৌরসভায়, সেই কারণে আমাদের আশেপাশের লোকজন এই খালের মধ্যে ময়লাটি ফালতেছে। দুঃখের বিষয়, এখানেও রাস্তার মধ্যে ময়লা ফেলে, বিভিন্ন জায়গায় ময়লা ফেলতেছে। মীরকাদিম পৌরসভার নাগরিক, এখানে ময়লা ডাস্টবিন নাই, এই ময়লা আবর্জনা চারিদিকে ভরে থাকে। পৌর কর্তৃপক্ষের দাবি, লোকবলের অভাবে ব্যাহত হচ্ছে পরিচ্ছন্নতা কার্যক্রম। শিগগিরই এই সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস কর্তৃপক্ষের। আমাদের এখানে পরিচ্ছন্নতা কর্মী আছে, শ্রমিক যারা, তারা হচ্ছে 6 জন। এই 6 জনকে দিয়ে আমরা বিভিন্ন স্পট থেকে ময়লাগুলোকে সংগ্রহ করছি। আমাদের পরিচ্ছন্নতা কর্মী বাড়ানোর একটি পরিকল্পনা রয়েছে। এই মধ্যবর্তী সময়, যেহেতু বর্ষার সময় এই বিষয়গুলোতে বেশি জনভোগান্তি তৈরি হয়, আমরা মধ্যবর্তী সময়ে অস্থায়ীভাবে কিছু পরিচ্ছন্নতা কর্মী নিয়ে আমরা স্পট ভিত্তিক পরিচ্ছন্নতার কাজ করব। ঐতিহ্যবাহী রিকাবিবাজার ইউনিয়ন বিলুপ্ত হয়ে 1995 সালে মুন্সিগঞ্জের দ্বিতীয় পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হয় মীরকাদিম পৌরসভা। এখানে লক্ষাধিক মানুষের বসবাস। ডিবিসি নিউজ ডেস্ক। শেরপুরে প্রায় 10.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত ডাম্পিং স্টেশন থাকলেও শহরের সব ময়লা আবর্জনা ফেলা হচ্ছে মৃগী নদীর তীরে। এতে নদীর পরিবেশ মারাত্মকভাবে দূষিত হওয়ার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন আশপাশের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দুর্গন্ধে এলাকায় বসবাস ও চলাচলই কঠিন হয়ে উঠেছে। শেরপুর শহরের কালীগঞ্জ এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে মৃগী নদী। এই নদীর তীরে ব্যক্তি মালিকানাধীন জমি লিজ নিয়ে বছরের পর বছর ধরে শহরের সব বর্জ্য ফেলছে পৌরসভা। অথচ 2022 সালে শহরের অষ্টমীতলা এলাকায় কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে আধুনিক ডাম্পিং স্টেশন। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন বিভিন্ন পাড়া মহল্লা থেকে বর্জ্য সংগ্রহ করে ট্রাকে করে এনে নদীর পাশে স্তূপ করে ফেলেন। এসব বর্জ্যের মধ্যে রয়েছে প্লাস্টিক, পলিথিন, গৃহস্থালী আবর্জনা, এমনকি মেডিকেল বর্জ্য। বৃষ্টির পানি কিংবা সরাসরি নদীতে মিশে এসব বর্জ্য দূষিত করছে নদীর পানি। এতে একদিকে যেমন জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, অন্যদিকে হুমকিতে জনস্বাস্থ্য। ময়লার উপরে মাছি অন্য থাকে, এর জন্য আমাদের চলাফেরা করা খুবই অসুবিধাজনক। 4-5 গাড়ি করে 6-7 গাড়ি করে আইতাছে, আমরা খুব কষ্টে আছি। গরু খাইতেছে আর আমরা যাবার বাইরে গুনতে। এলাকাবাসীর প্রতিবাদের মুখে ডাম্পিং স্টেশনে কয়েকদিন বর্জ্য নেওয়া হলেও বর্তমানে আবারও নদীর তীরেই ফেলা হচ্ছে সব ময়লা। ডাম্পিং স্টেশন থাকার পরও নদীতে বর্জ্য ফেলা পৌর কর্তৃপক্ষের ব্যর্থতাকেই দায়ী করছেন অনেকেই। জলজ প্রাণীর সমস্যা হচ্ছে, কৃষি জমির উর্বরতা হারাচ্ছে, চলাফেরা কষ্ট হচ্ছে, স্বাস্থ্য ঝুঁকিতে পড়তেছে সেই ক্ষেত্রে, এবং জীববৈচিত্র্য আমরা হারিয়ে ফেলছি দিন দিন। বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে পারলে সংকট অনেকটাই কমবে বলে মনে করছেন পৌর কর্তৃপক্ষ। যতক্ষণ পর্যন্ত আমরা এই বর্জ্যটাকে সম্পদে পরিণত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই বর্জ্য আমাদের জন্য বোঝা হয়ে থাকবে। আমরা এই ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে কিভাবে আরো সায়েন্টিফিক্যালি করা যায়, যেন জনগণ দুর্ভোগের শিকার না হয়, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি রাখবো এবং আমরা প্রয়োজন বোধে আমরা এই ব্যাপারে একটা প্রকল্প গ্রহণ করব। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে শেরপুর পৌরমোহরের 9টি ওয়ার্ডে প্রতিদিন প্রায় 30 টন বর্জ্য উৎপন্ন হয়, যার মধ্যে অর্ধেক সংকুলন হয় অষ্টমীতলা ডাম্পিং স্টেশনে। ডিবিসি নিউজ ডেস্ক। বরিশাল বিভাগে আশঙ্কাজনকভাবে বাড়ছে হাম ও ডেঙ্গু রোগীর সংখ্যা। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 3,500 ছাড়িয়েছে। অন্যদিকে হাম ও এর উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা ছাড়িয়েছে 14,000। হাম ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরও জানাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াদ মাহমুদ।
জিয়াদ, একদিকে হাম অপরদিকে ডেঙ্গু, তো উভয় রোগে আক্রান্ত রোগীদের চাপ হাসপাতালে কেমন দেখছেন? তারা চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা, চিকিৎসকরা বা তাদের কি ধরনের পরামর্শ দিচ্ছেন, জানাবেন বিস্তারিত। সাথে আপনি যেমনটি বললেন যে একদিকে হাম, অন্যদিকে বছরের মাঝামাঝি এসে আমরা দেখলাম যে ডেঙ্গু চোখ রাঙাচ্ছে। এর ফলে একদিকে যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে, তেমনি অন্যদিকে দীর্ঘায়িত হচ্ছে মৃত্যুর মিছিল। আমরা যদি হাসপাতালের চিত্র একটু দেখাই, যে এখানে হাসপাতাল কিন্তু কানায় কানায় ভর্তি, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল যেটি, এখানে যেমন ডেঙ্গু রোগীর উপস্থিতি রয়েছে, তেমনি শিশুরা হামে আক্রান্ত বা উপসর্গ নিয়ে তারা ভর্তি হচ্ছেন। তো এখানে দেখলেই বোঝা যায় যে এখানে যে আই বিভাগের যে হাসপাতালগুলো রয়েছে কিংবা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, সেখানে চিত্র কিন্তু একই, এবং সেখানে যারা রোগী রয়েছেন, স্বজন রয়েছেন, তারা বলছেন যে চিকিৎসক সংকট রয়েছে। আসলে চিকিৎসক সংকটের ফলে যে রোগীরা স্বাস্থ্য সেবা থেকে কিছুটা বঞ্চিত হচ্ছেন। এবং ডেঙ্গুর যে সার্বিক চিত্র সেটি আপনাকে জানিয়ে রাখি, এবছরে শুরু থেকে এখন পর্যন্ত ৩,৫৬৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে সরকারি হিসেব মতে। যদিও এর বাইরে বেসরকারি হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতাল ছাড়াও আমরা দেখেছি যে বাইরের ক্লিনিক থেকে চিকিৎসা নিচ্ছেন, ডায়াগনস্টিক থেকে চিকিৎসা নিচ্ছেন, তার সংখ্যা নেহাত কম নয়। এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত 5 জন মৃত্যুবরণ করেছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, এবছর আক্রান্তের সংখ্যা বেশি লক্ষ্য করা যাচ্ছে জালুকাঠি এবং পিরোজপুরে। যদিও গত বছরে আমরা দেখেছিলাম যে বরগুনাকে হটস্পট বা রেড জোন ঘোষণা করা হয়েছে, তবে এবছর বরগুনার আক্রান্ত সংখ্যা কিছুটা কম, 406 জনে সেখানে আক্রান্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং একই সাথে হামের চিত্র যদি একটু দেখাই, হামে আক্রান্ত সংখ্যা প্রায়, হাম এবং তার উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা প্রায় 14,000 ছাড়িয়েছে। এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা 52 জন, এবং নিশ্চিত হামে মৃত্যুবরণ করেছে 3 জন। মানে দেখা যাচ্ছে যে অর্ধশতের বেশি শিশু কিন্তু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এবং এখানের চিত্র যদি একটু দেখাই, যে এখানে কিন্তু টিল ধরার জায়গা নেই, স্থান সংকুলন না হয় মেঝেতে জায়গা করে নিয়েছেন শিশু এবং রোগী স্বজনরা। পাশাপাশি সার্বিক মানে বিভাগ জুড়ে কিন্তু একই চিত্র, সেখানেও কিন্তু হামের চিকিৎসা নিয়ে সংকটে রয়েছে, অক্সিজেন মাস্ক নিয়ে সংকট রয়েছে। এবং বিভাগের অন্যান্য হাসপাতালগুলোতে আইসিইউ সিসিইউ সুবিধা নেই বলে সেখানকার যে রোগী ও স্বজনদের থেকে আমরা জানতে পেরেছি। এবং চিকিৎসকরা কিন্তু হিমশিম খাচ্ছেন। তারা বলছেন বছরে এই মাঝামাঝি সময়টায় তাদের বেশ বেগ পেতে হয়, এবং তারা বলছেন যে এই মুহূর্তে হাম বা ডেঙ্গুকে রুখে দেওয়ার জন্য সচেতনতার বিকল্প নেই, সচেতন থাকতে হবে। পাশাপাশি যারা সিটি কর্পোরেশনের দায়িত্ব রয়েছেন কিংবা পৌরসভার দায়িত্ব রয়েছেন, তাদেরকে মশক নিধন মানে এডিসের বিস্তার যাতে না ঘটতে পারে সে বিষয়ে কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা তারা বলছেন সচেতন মহল। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে সাথী। ধন্যবাদ জিয়াদ। লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় উন্নয়ন কাজই এখন দুর্ভোগের কারণ। 2023 সালে নতুন বাজার থেকে মহিলা কলেজ এবং ট্রাফিক মোড় থেকে হায়দরগঞ্জ সড়কের ড্রেন নির্মাণ কাজ হলেও কাজ হয়েছে মাত্র 57%। এতে সামান্য বৃষ্টিতে চলাচল হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। চরম ভোগান্তিতে বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষ বলছে দ্রুত নির্মাণ কাজ শেষ করার চেষ্টা চলছে। উন্নয়নের প্রতীক্ষায় পড়ে থাকা এই সড়কে এখন আর ইঞ্জিনের শক্তি নয়, ভরসা মানুষের হাত। ভাঙাচোরা কর্দমাক্ত রাস্তায় বিকল হচ্ছে যানবাহন, গন্তব্যে পৌঁছাতে চালকের সঙ্গে কাঁধ মেলাচ্ছেন যাত্রীও। লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার নতুন বাজার থেকে মহিলা কলেজ সড়কের এই চিত্র। প্রায় 3 বছর ধরে চলা সড়ক ও ড্রেন নির্মাণ কাজের ধীরগতিতে প্রতিদিনের এই দুর্ভোগই এখন স্থানীয়দের নিত্যসঙ্গী। আমরা সাধারণ মানুষ, স্কুলের ফলাফাইন, মাদ্রাসার ফলাফাইন এখানে হাঁটাচলা করতে পারতেছে। এখানে একটা মহিলা কলেজ আছে, খুবই খারাপ অবস্থা। আটকে আছে গাড়িটা, অনেক কষ্ট হয়েছে ঠেলে বাড়ি করতে। প্রতিদিন একটা অ্যাক্সিডেন্ট এই রাস্তা হচ্ছে। আমাদের রাস্তার বেহাল দশা, ওটা কিন্তু সমাধান না করে আমাদের পুরো ট্যাক্স 10 গুণ বাড়িয়ে দিয়েছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, খোলা ড্রেন আর কাদায় দুর্ভোগ বাড়ছে। দীর্ঘদিনেও নির্মাণ কাজ শেষ না হওয়ায় এখন বিকল্প পথে চলতে হচ্ছে অনেককে। এতে যেমন বাড়ছে সময়, তেমনি বাড়ছে দুর্ভোগ। জুতা হাতে নিয়ে আমরা দোকানের ভিতরে ঢুকি, আবার বাইরের সময় জুতা হাতে নিয়ে আবার এই মেন রোডে আমার যাওয়া লাগে। বোরকা টোরকা ভিজে গেছে, বাচ্চা নিয়ে আসা যাওয়া খুব কষ্ট। এই রাস্তাটা যেন অতি তাড়াতাড়ি নির্মাণ হয় এবং কাজটা হয়। একই অবস্থা ট্রাফিক মোড় থেকে হায়দরগঞ্জ সড়কেরও। পৌরসভার প্রশাসক বলছেন দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কঠোরভাবে তাগিদ দেওয়া হয়েছে। বিভিন্ন স্থাপনার প্রতিবন্ধকতা ছিল, এগুলা ভেঙে আমরা কাজটিকে আবার জোর তদারকির সাথে শুরু করি এবং গত 8 মাসে কাজটিকে আমরা 10% থেকে প্রায় 57% উন্নীত করতে সক্ষম হয়েছি। মনিটরিং এবং আমাদের অন্যান্য কার্যক্রম অব্যাহত আছে। আশা করি আগামী ডিসেম্বর মাস নাগাদ সম্পূর্ণ কাজটি শেষ করা সম্ভব হবে। নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় তদারকি এবং নির্মাণ কাজে আরও গতি আনার দাবি স্থানীয়দের। ডিবিসি
নিউজ ডেস্ক। বেহাল হবিগঞ্জ ইকরাম সুজাতপুর সড়ক, তাই চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ বানিয়াচংয়ের লাখো মানুষ। প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ সড়কের নানা জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, খানাখন্দের। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রী ও চালকরা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED জানিয়েছে, আবহাওয়া অনুকূলে এলে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে। দক্ষিণ বানিয়াচংয়ের মানুষের জেলা শহরের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান সড়ক হবিগঞ্জ ইকরাম সুজাতপুর। বছরের পর বছর সংস্কারের অভাবে এখন এটি এক দুর্ভোগের পথে পরিণত হয়েছে। কোথাও পিচ উঠে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে বড় গর্ত, আবার কোথাও ভেঙে পড়েছে সড়কের দুই পাশ। বর্ষা এলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। গর্তে জমে থাকা পানি দেখে রাস্তার অবস্থা বোঝার উপায় থাকে না। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দীর্ঘ সময় যানজটে আটকে থাকার পাশাপাশি বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে যাত্রীদের। একজন রোগী যদি অসুস্থ করবার লাগে যেমন লাগে, তার নিতে নিতে আরো অসুস্থ হয়ে যায়। সন্ধ্যা করে আমরা আইতে মনে যাও 25 টাকা আমার সময় করে 100 টাকা লাগে। অ্যাক্সিডেন্ট তো তোমার প্রায়ই হয় রাস্তার উপরে। পরিবহন চালকদের অভিযোগ, সড়কের বড় বড় গর্ত এড়িয়ে চলতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে ছোট যানবাহন। এতে যানবাহনের যন্ত্রাংশ দ্রুত নষ্ট হচ্ছে এবং মেরামতে গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ। আর গাড়ির অনেক ক্ষতি। গাড়ির অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবেন যে রাস্তার কি অবস্থা। বৃষ্টির সময় তো চলাই যায় না রাস্তা দিয়ে। ভাই আমরা গাড়ি চালানো খুব কষ্ট হয়। কষ্ট দিকে গাড়িতে 2 সপ্তাহ ধরে আইনি। গাড়ি ঘোড়া চালাইয়া জীবন একবার নষ্ট। আমরা যেরকম জীবন শেষ, আমরা যাত্রীরা জীবন শেষ, গাড়ি ঘোড়ার জীবন শেষ। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন, পদযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি হয়েছে, তবুও প্রত্যাশিত সমাধান আসেনি। এদিকে LGED জানিয়েছে, প্রায় 1,65,00,000 টাকা ব্যয়ে 4 কিলোমিটার সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। তবে টানা বৃষ্টির কারণে কাজ আপাতত বন্ধ রয়েছে। রাস্তাটি কার্পেটিং এর কাজ শুরু হয়েছিল, ঠিকাদার কর্তৃক কার্পেটিং এর কাজ শুরু হয়েছিল, কিন্তু বৃষ্টিপাতের কারণে কাজটি বর্তমানে বন্ধ রয়েছে। বৃষ্টিপাত বন্ধ হয়ে গেলে সামনে ঠিকাদার কাজটি পুরোদমে শুরু করবে এবং রাস্তা সকল কাজ সম্পন্ন করা হবে। সব জটিলতা কেটে গিয়ে সড়কটি সংস্কারের কাজ শুরু হবে। এই পথের দুর্ভোগ কেটে যাবে এমন প্রত্যাশা সবার। DBC নিউজ ডেস্ক। টানা কয়েকদিনের বৃষ্টিতে দিনাজপুরের হিলিতে দাম বেড়েছে কাঁচামরিচের। 120 টাকা বেড়ে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 280 টাকায়। বাজার ঘুরে দেখা যায় কাঁচামরিচের সরবরাহ অনেকটাই কম। দু একটি দোকানে মিললেও চড়া দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিনে টানা বৃষ্টিতে কৃষকের ক্ষেত নষ্ট হওয়ায় মোকামে কাঁচামরিচের সরবরাহ কমেছে, যার প্রভাব পড়েছে বাজারে। তবে ব্যবসায়ীদের প্রত্যাশা, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পুনরায় কাঁচামরিচ আমদানি শুরু হলে বাজারে পণ্যের সরবরাহ বৃদ্ধি পাবে এবং দ্রুতই দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নেমে আসবে। মরিচের দাম তো আগুন বরাবর ভাই, কঠিন মরিচের দাম। এই যে মরিচ আপনার কিছুদিন আগেও 60 টাকা কেজি নিলাম, সেই মরিচ এখন 3টা বললাম। কাঁচা বাজারে একবারে আগুন ধরে গেছে। আমরা মধ্যবিত্ত যারা 2 টাকা ইনকাম করি, তাদের জন্য কেনা খুব বড় কষ্টকর হয়ে যাচ্ছে। উৎপাদন কম হওয়ার কারণে দামটা চড়া। শতবর্ষী ফেনী সরকারি কলেজে 20,000 শিক্ষার্থী পড়াশোনা করলেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। শিক্ষক, শ্রেণীকক্ষ সংকটের পাশাপাশি জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান। এছাড়া অপ্রতুল ছাত্রাবাস ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় কষ্টে শিক্ষার্থীরা। সমস্যা সমাধানে পাঠদানের সুষ্ঠু পরিবেশ অটুট রাখার দাবি তাদের। 1922 সালে যাত্রা শুরু ফেনী সরকারি কলেজের। জাতীয়করণ হয় 1979 সালে। প্রতিষ্ঠার 100 বছর পার হলেও সুবিধা বঞ্চিত কলেজটি। 180 শিক্ষক পদের বিপরীতে আছেন মাত্র 70 জন। প্রতিটি বিভাগের জন্য গড়ে মাত্র 2টি করে শ্রেণীকক্ষ, তাই সব বর্ষের পাঠদান একই সময়ে সম্ভব হয় না। কাঠামোগত সমস্যার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। আমাদের ডিপার্টমেন্টে যে ক্লাসরুম আছে ওগুলো হচ্ছে 2টা। আমরা অনেক সময় ঠিকমতো ক্লাসও করতে পারি না। বেশ কিছু জায়গা বেদখলকৃত আছে। যথাযথ কর্তৃপক্ষ উদ্ধার করে যদি ফেনী কলেজের কাছে হস্তান্তর করে, তাহলে ফেনী কলেজের আবাসিক এবং ক্যাম্পাসের সমস্যাগুলো অনেকটাই সমাধান হবে। বেশ কয়েকটি ভবন পুরনো ও জরাজীর্ণ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাস যথাযথভাবে পরিচালনা করা সম্ভব হয় না। জায়গা সংকটে নষ্ট হচ্ছে বহু দুষ্প্রাপ্য বই। আমাদের এখানে আধুনিক মানের কোনো
বিজ্ঞান ল্যাব নেই। ক্লাসের মাঝে অবসর পাবো, এখানে লাইব্রেরিতে এসে পড়বো, এটা খুলে আমাদের কলেজের অন্যান্য শিক্ষার্থীরা উপকার পাবে। কলেজ ক্যাম্পাসে পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টিতেই মাঠ পানিতে তলিয়ে যায়। ছাত্রাবাস নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। কলেজের প্রায় ৮ একর জমি প্রভাবশালীদের দখলে। সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান অধ্যক্ষ। সুপ্রিম কোর্টে মামলা আছে, তারপরে স্থানীয় আদালতে কিন্তু মামলা রয়েছে, মামলা চলমান রয়েছে, এবং এই মামলাগুলো নিষ্পত্তি করে যত দ্রুত কলেজের যদি জায়গাগুলো যদি দখলমুক্ত করে যদি কলেজের তত্ত্বাবধান নিয়ে আসা যায়, কিছু স্থাপনা তৈরি করে সেখানে আমরা আলাদা একটা ক্যাম্পাস তৈরি করা সম্ভব করতেন। এই জায়গাগুলো এখন উদ্ধারে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। 20,000 শিক্ষার্থীর এই প্রতিষ্ঠান সংস্কারের দাবি ফেনীবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।